শুভ সকাল। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর শেষ ক্লাসটা নিচ্ছি। এবারে আমরা একটু দেখি। তোমরা যারা ক্লাসের সাথে যুক্ত হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ক্লাউড কম্পিউটিং। প্রমি মিত্র, থ্যাংক ইউ। টম জেরি, আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ তোমাদের সকালবেলা উঠে ক্লাস করার জন্য। ক্লাউড কম্পিউটিং, আমরা আজকে যে বিষয় পাঠ দেখো, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড অর্থ আমরা জানি সবাই মেঘ। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং কি? যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে পরিষেবা। ক্লাউড কম্পিউটিং হচ্ছে পরিষেবা। নিচের ছবিগুলো আমরা একটু দেখি। দেখো, এখানে হচ্ছে ক্লাউড হচ্ছে মেঘ। এখানে একটা ছবি চিত্র আছে মেঘের মতো, তার সাথে দেখো কতগুলো ডিভাইস বা এখানে নেট কম্পিউটার সব কিছু দেওয়া আছে। দেখো, সাথে মেঘের সাথে করা ইন্টারনেটের সাথে যুক্ত করা। যখন ক্লাউড হচ্ছে মেঘ সৃষ্টি হয়, যেমন অনেকগুলা কি থাকে, পানির কণা একটি আরেকটির সাথে লেগে থাকে, সেরকম হচ্ছে ক্লাউড কম্পিউটিং হচ্ছে অনেকগুলো কম্পিউটার একসাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্কটা তৈরি করে, সেটাই হচ্ছে ক্লাউড তোমার নেটওয়ার্ক তৈরি করে, সেটা হচ্ছে ইন্টারনেট। সেরকম হচ্ছে দেখো, আজকে যে আমরা যে বিষয়গুলো পড়বো এখন, ক্লাউড কম্পিউটিং শিখনফলটা দেখো, ধারণা করতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, ক্লাউড সার্ভিস মডেল এর শ্রেণী বিভাগ বলতে পারবে, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। দেখো, তাহলে আমরা আসি প্রথমে ক্লাউড কম্পিউটিং কি। দেখো, ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র পেয়ে থাকে এবং ব্যবহার অনুযায়ী রিসোর্সসমূহ ভাড়া দেওয়ার সিস্টেম। ক্লাউড কম্পিউটিং হলো নিচের যেটা বোল্ড করা আছে সংজ্ঞাটা একটু দেখো। ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধামাত্র চাহিদামাত্র পেয়ে থাকে এবং ব্যবহার অনুযায়ী রিসোর্সসমূহ ভাড়া দেওয়ার সিস্টেম। এটা হলো ভাড়া দেওয়ার একটা সিস্টেম। এখন আমরা বললাম যে ক্লাউডের সাথে মেঘের সাথে তুলনা কেন করছে। দেখো, ক্লাউড কম্পিউটিং হলো এক ধরনের কম্পিউটিং যেখানে কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে অধিক সংখ্যক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। আমরা একটু আগে বললাম মেঘ যেমন অনেকগুলো পানির কণা একটি আরেকটির সাথে লেগে থাকে, মেঘ সৃষ্টি হয়, ঠিক এমনই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। দেখো, যেখানে কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে অধিক সংখ্যক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে, যেমন হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং ডিস্ট্রিবিউটেড কম্পিউটারের একটি সমার্থক শব্দ, যেখানে কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একই সাথে নেটওয়ার্কের আওতাধীন একাধিক কম্পিউটার নির্বাহ করতে পারে। ক্লাউড কম্পিউটিংয়ের প্রান্তিক ব্যবহারকারী বা ক্লায়েন্টরা ক্লাউড নির্ভর অ্যাপ্লিকেশন সমূহ অ্যাক্সেস করে ও ওয়েব ব্রাউজার বা মোবাইলে অ্যাপস ব্যবহার করে, যেখানে ব্যবসায়িক সফটওয়্যার ও ব্যবহারকারীর ডেটা সমূহ সার্ভারে জমা থাকে, যা ব্যবহারকারীর কাছে মেঘের মতো মনে হয়। সার্ভারে থাকে যা ব্যবহারকারীর কাছে কি মনে হয়? মেঘের মতো মনে হয়। ইন্টারনেটে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, মিশাল, থ্যাংক ইউ। আদিবা সুলতানা, থ্যাংক ইউ তোমাদের ক্লাসে জয়েন করার জন্য। দেখো, আটকে যায় নাই তো।
ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ, আমি আবারও বলছি, সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র পেয়ে থাকে এবং ব্যবহার অনুযায়ী রিসোর্সসমূহ ভাড়া দেওয়ার সিস্টেম। আবার অন্যভাবে বলতে পারো যে ইন্টারনেটে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করাকেই বলা হয় ক্লাউড কম্পিউটিং। যেমন ধরো ক্লাউড কম্পিউটিং কি, যে আমরা ইন্টারনেটে অনেক কাজ করি, ছবি আপলোড করি, ডাউনলোড করি, কিন্তু নেট না থাকলে পারি না। সেটা আমরা যখন ছবি আপলোড করি বা আপলোড করি, তখন সেই ছবিগুলো কোথায় যায়, কোথায়, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তারপরে ধরো আমি একটা কলেজের কাজ করলাম, রেজাল্ট বাসায় বসে বসে রেজাল্ট শিট করলাম আমার কম্পিউটারে, আমি আবার পরের দিন কলেজে এসে সেই রেজাল্ট শিটটা বের করলাম। এই যে রেজাল্ট শিটটা করে এটা কোথায় জমা ছিল? ইন্টারনেটে জমা ছিল। সেখান থেকে আবার পরের দিন আমি কম্পিউটার চালু করে, নেট থাকলে চালু করে সেখান থেকে আমি ওই রেজাল্টটা বের করছি। তাহলে এই যে রেজাল্টটা আগের দিন রাত্রে করা হয়েছে, সেটা কোথায় জমা ছিল? এটা হলো ক্লাউডে জমা ছিল। ক্লাউডে সেখান থেকে সার্ভারে জমা ছিল, সেখান থেকে আমরা কাজ করতে পারি। তাহলে ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ। বললাম দেখো, সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র পেয়ে থাকে, যখন চাবা তুমি তখনই সেটা পেয়ে থাকবে এবং ব্যবহার অনুযায়ী যতটুকু ব্যবহার করবা, রিসোর্সসমূহ ভাড়া দেওয়ার সিস্টেম, যতটুকু ব্যবহার করবা ততটুকুই তোমাকে ভাড়া দিতে হবে। এখন এই ক্লাউড কম্পিউটিংটা কোথা থেকে আসছে? দেখো যে এইটা কথাটা কোথা থেকে আসছে। ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে 1960 সালে জন ম্যাককার্থি এই সম্পর্কে একটা মতামত দিছিল যে 1960 সালে, তবে 1990 সালের আগে এই ধারণার ভিত্তি লাভ 90 সালে এই ধারণার ভিত্তি লাভ করে। তারপরে ওই 60 সালের পরে আর এটার কোনো ইয়া ছিল না। মিস লেখা ক্লিয়ার দেখা যায় না, ক্লাসটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে বাবা, দেখো লাইটের প্রবলেম নাকি কে জানে। লিখে ক্লিয়ার সংজ্ঞাটা লিখে দিবা। ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ, সহজে ক্রেতার সুবিধা মাত্র চাহিদা মাত্র পেয়ে থাকে এবং ব্যবহার অনুযায়ী রিসোর্সসমূহ ভাড়া দেওয়ার সিস্টেম। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে 90 সালে এই ধারণার ভিত্তি লাভ করে এবং 2005 সালে অ্যামাজন তাদের ওয়েব সার্ভিসের মাধ্যমে ইউটিলিটি কম্পিউটিংয়ের ভিত্তিতে ক্লাউড সার্ভিস শুরু করে। কত সালে সেটা শুরু হয়? 2005 সাল থেকে এটা শুরু হয়। মোটামুটি অ্যামাজন কোম্পানি ইউটিলিটি কম্পিউটিং ভিত্তিতে ক্লাউড সার্ভিস শুরু করে এবং 2007 সালে গুগল, IBM যৌথভাবে কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়ে ক্লাউড কম্পিউটিং গবেষণা প্রজেক্ট শুরু করে। 2008 সালের মাঝামাঝি এটা একটা পর্যায়ে চলে আসে এবং মিস লেখা দেখা যায় না, তুমি দেখা যাচ্ছে, দেখো লাইটটা একটু ওয়েট কর। এখন দেখা যাচ্ছে কিনা দেখো তো, এখন দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? রমি এখন দেখা যাচ্ছে কিনা একটু বলো। এখন ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। লাইট বন্ধ করে দিয়েছি, এখন দেখো। তাহলে দেখো 2008 সালে মাঝামাঝি একটি পর্যায়ে চলে আসে, তখন কি ক্লাউড কম্পিউটিং গুগল এবং IBM কোম্পানি তারা ক্লাউড শুরু করে এবং 9 সালের শুরুর দিকে বিশ্বে বড় বড় IT প্রতিষ্ঠানগুলো ক্লাউড কম্পিউটিং নিয়ে তাদের কার্যক্রমে গতিশীলতা আনতে থাকে। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো তাহলে যে ক্লাউডের ধারণাটা প্রথম 1960 সালে জন ম্যাককার্থি এই ধারণা এই সম্পর্কে একটা মতামত দিয়েছিল, কিন্তু 90 সালে এই ধারণার ভিত্তি লাভ করে এবং 2005 সালে অ্যামাজন কোম্পানি ওদের সার্ভিসের মাধ্যমে ইউটিলিটি কম্পিউটিংয়ের ভিত্তিতে ক্লাউড সার্ভিস শুরু করে। 2005 সালে অ্যামাজন কোম্পানি ক্লাউড সার্ভিস শুরু করে এবং 7 সালে গুগল ও IBM যৌথভাবে কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে তারা এই ক্লাউডের গবেষণা শুরু করে এবং 8 সালে মাঝামাঝি একটা পর্যায়ে
চলে আসে। হ্যাঁ, 9 সালের শুরুর দিকে বিশ্বের বড় বড় আইটি কোম্পানিগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে তাদের কার্যক্রমে গতিশীলতা আনতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাউড। তাহলে আমরা ক্লাউড কম্পিউটিং কি বুঝতে পারছি যে ক্লাউড হচ্ছে ক্লাউড হচ্ছে মেঘের মতো। ক্লাউড অর্থ হচ্ছে মেঘ, কিন্তু ক্লাউড কম্পিউটিং হচ্ছে যেখানে আমরা ভাড়ার বিনিময়ে কিছু সেবা পেয়ে থাকি। জিমিস লেখা ক্লিয়ার, থ্যাংক ইউ। ভাড়ার বিনিময়ে কিছু সেবা পেয়ে থাকি। কোথায়? যে আমাদের এই যে আমরা আপলোড করি, ডাউনলোড করি ছবিগুলা কোথায় আছে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমরা যখন সেটাকে কোনো জায়গায় নেট থাকলে সেটাকে সহজেই পেয়ে যাই। কিন্তু আমাদের এই স্টোরটা কোথায়? এটা হলো সার্ভারে জমা থাকে। এই সার্ভার হচ্ছে মেঘের মতো ছড়াইয়ে ছিটিয়ে থাকে, সেজন্য এটাকে মেঘের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং তাহলে যে ইন্টারনেটে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করাকেই বলা হয় ক্লাউড কম্পিউটিং, ওটাও লিখতে পারো। আবার এখানে ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ, সহজে ক্রেতার সুবিধা মতো যখন চাবে তখনই সেটা সেবা পেয়ে থাকে এবং ব্যবহার অনুযায়ী যতটুকু আমি ব্যবহার করব ততটুকুই ভাড়া দেওয়ার সিস্টেম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, বুঝতে পারছো? সংজ্ঞাটা বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো যে যতটুকু আমি ব্যবহার করি ভাড়ার বিনিময়ে আমরা যা আমার চাহিদা অনুযায়ী ক্রেতা যতটুকু চাবে ততটুকুই পাবে এবং রিসোর্স সময় ভাড়া দেওয়ার সিস্টেম, যে ভাড়া অনুযায়ী সেটা পেয়ে থাকে। যতটুকু তুমি ব্যবহার করবা ঠিক ততটুকুই তুমি ভাড়া দিবে, সেই অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করতে পারি। যে বললাম আমরা কখনো যে তুমি একটা মেসেজ করলা, মেসেঞ্জারে মেসেজ করলা, কিন্তু যেখানে নেট নাই সেখানে আমরা মেসেঞ্জারটা ওপেন করতে পারবো না। এই যে আমি মেসেজটা করলাম, এই মেসেজটা কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু নেট থাকলে আমি যেখানে থাকি সেখানে ওপেন করলে আমরা পেয়ে থাকি। তাহলে এই মেসেজটা কোথায় থাকে? সার্ভারে জমা থাকে, সার্ভার থেকে আমরা ওটা পেয়ে থাকি। ঠিক আছে, সেরকম যে আমি বললাম যে আমরা হয়তো আমি একটা কলেজের কাজ করলাম রাত্রে আমার ল্যাপটপে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। যে কাজ করলাম, পরের দিন এসে আমি কলেজে নেট খুলে আমি ওইটা ওপেন করলাম, কিন্তু আমি যে কাজ করার পরে এই ফলাফলটা কোথায় গেছে এটা কিন্তু আমি জানি না। এটা একটা সার্ভারে থাকে, সেই সার্ভার থেকে আমি আবারও সেখান থেকে নেট থাকলে ওপেন করতে পারি। ঠিক আছে, এই হলো ক্লাউড কম্পিউটিং। এখন দেখো ক্লাউড কম্পিউটিংয়ের 3টা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? রিসোর্স স্কেলেবিলিটি, তারপর অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। এটা হচ্ছে দেখো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও নানা অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে 3টা বৈশিষ্ট্য থাকে মোট কথা। এখানে হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, যে ছোট বড় যাই হোক ক্রেতার সব ধরনের চাহিদা মেটাতে হবে। ক্রেতা তার সুবিধা মতো যেমন সেবা চাইবে সেবাদাতা সেইভাবেই সেবা দিতে পারবে। হ্যাঁ, যে সবার সাথে এটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। দেখো যে ক্রেতা তার সুবিধা মতো ছোট বড় যেটাই হোক ক্রেতা তার সুবিধা মতো যেমন সেবা চাইবে সেবাদাতা তাকে সেইভাবে সেবা দিতে পারবে। ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য এটা ছোট বড় যে কোনো ক্রেতার চাহিদা মেটায়। তাহলে ছোট বড় যেটাই হোক তার চাহিদা মেটাবে কে? ক্লাউড কম্পিউটিং। ক্রেতা যত চাইবে সার্ভিসদাতা সেই অনুযায়ী সার্ভিস দিতে পারবে। আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে রুবায়েত হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো ছোট বড় যাই হোক ক্রেতা যখন সব ধরনের চাহিদা মেটাতে হবে। যে এইখানে হচ্ছে যে ক্লাউড কম্পিউটিংয়ের 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে ছোট বড় যে কোনো ক্রেতার চাহিদা মেটায়। তাহলে ক্রেতা যত চাইবে সার্ভিসদাতা সেই অনুযায়ী তাকে সার্ভিস দিতে পারবে। যে ক্রেতা যত চাইবে সেই অনুযায়ী তাকে সার্ভিস দিতে পারবে। হ্যাঁ, এটা তারপরটা হচ্ছে অন ডিমান্ড। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। নেট থাকলে আমরা যখন যেটা চাই সেটাই করতে পারি। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতেও বা কমাতেও পারবে। তাহলে অন ডিমান্ড হচ্ছে এটা হচ্ছে যে মানে যখন চাইবে তখনই দেওয়া। ক্রেতা যখন চাইবে সার্ভিসদাতা তখনই সার্ভিস দিবে, যখন চাইবে তখনই সার্ভিস দিবে এবং ইচ্ছা করলে ক্রেতা চাহিদা বাড়াতে কমাতেও পারবে।
তারপরেরটা হচ্ছে পে ওয়াজ ইউ গো, পে অ্যাজ, পে অ্যাজ, বানানটা ভুল হয়েছে মনে হয়, থ্যাংক ইউ, এটা দেখো একটু বানানটা, পে অ্যাজ ইউ গো। এটা একটা পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্য পেমেন্ট দিতে হবে। এই যে আমরা বললাম ভাড়া অনুযায়ী আমি যতটুকু কাজ করব, ক্রেতা পে অ্যাজ গো ইউ গো হচ্ছে ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না, কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। ক্রেতা যতটুকু ক্রেতা ব্যবহার করবে ততটুকুই পরিশোধ করবে, ততটুকুরই পেমেন্ট পরিশোধ করবে, যতটুকু ব্যবহার করবে। আগে থেকে কোনো কিছু পেমেন্ট দিতে হবে না, ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুই কি করবে, পেমেন্ট দিবে। হ্যাঁ, এটা হলো পে অ্যাজ ইউ গো। তাহলে রিসোর্স স্কেলেবিলিটি হচ্ছে যে সেবাদাতা যখন চাহিদা মেটে সুবিধা মতো কি করবে, যেমন সেবা চাইবে সেবাদাতা সেইভাবেই সেবা দিবে। ছোট বড় যে কোনো ক্রেতার জন্য চাহিদা মেটায় ক্রেতা। প্রথমটা হচ্ছে ক্রেতা যত সার্ভিস চাইবে সেবাদাতা ততই সার্ভিস দিবে। আর দ্বিতীয়টা হচ্ছে যখন চাইবে 24 ঘন্টা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে এবং কমাতে পারবে। আর একটা পে অ্যাজ ইউ গো হচ্ছে এটা একটা পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুই পরিশোধ করবে, যতটুকু ব্যবহার করে ততটুকুই সেবাটা পেমেন্টটা পরিশোধ করবে। এটা হলো 3টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে তাহলে কি আমরা এখন বুঝতে পারছি নিশ্চয়ই যে যত চাইবে ততই সেবা দিতে পারবে, আর ক্রেতা যেটা 24 ঘন্টা যখন চাবে তখনই দিতে পারবে, ইচ্ছা করলে সে বাড়াতে কমাতে পারবে। আর একটা হলো পেমেন্ট মডেল, যেটা হলো যতটুকু আমি ব্যবহার করব ততটুকুই পেমেন্ট করব। এটাই হচ্ছে এই ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য। তারপরে দেখি আমরা, দেখো ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদে আসো। যে এতে আমরা সাধারণত প্রথমত 3টে প্রকারভেদ দেখি। একটা হলো প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, আর একটা হলো হাইব্রিড ক্লাউড। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ দেখি আমরা। প্রাইভেট ক্লাউড কি? একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। প্রাইভেট হচ্ছে নিজস্ব, যেটা আমি নিজে করব সেটাই হলো প্রাইভেট। যে একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়, যাতে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এই ধরনের ক্লাউডকে প্রাইভেট ক্লাউড বলা হয়। ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, প্রাইভেট আমরা বুঝতে পারছি তো, বুঝছি মিস, থ্যাংক ইউ। এখানে দেখো, ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, এখন তুমি নিজে একটা ক্লাউড অবকাঠামো তৈরি করে নিজেই সেটা পরিচালনা করতে চাও। তোমার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে তুমি কি করবা, নিজেই ক্লাউড অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিজেই সেটা পরিচালনা করতে চাও। তাহলে এই ধরনের ক্লাউডকেই বলা হয় প্রাইভেট ক্লাউড, যেটা হলো নিজেই তৈরি করে নিজেই পরিচালনা করতে পারবো, সেটাই হচ্ছে প্রাইভেট ক্লাউড। হ্যাঁ, এই যে প্রাইভেট ক্লাউড দেখো, এই যে এখানে ছবি দেওয়া আছে প্রাইভেট ক্লাউড অর্গানাইজেশন সিকিউরিটি। এখানে হচ্ছে যে নিজেই তৈরি করে নিজেই ব্যবহার করব, পরিচালনা করব, সেটাই হচ্ছে প্রাইভেট ক্লাউড। বুঝছি মিস, থ্যাংক ইউ। তারপরে পাবলিক ক্লাউড হচ্ছে, যেটা পাবলিক বলতে আমরা জানি যে জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ, অন্যান্য রিসোর্স ইত্যাদি সার্ভিস যুক্ত ক্লাউডই হচ্ছে পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউডটা তোমরা তো জানোই, পাবলিক মানেই হচ্ছে সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য কি উন্মুক্ত। পাবলিক ক্লাউডের ক্ষেত্রে জিনিসটা একই রকম। পাবলিক ক্লাউড হচ্ছে সকলের জন্য উন্মুক্ত ক্লাউড, এটা আমরা জানি যে সকলের জন্য উন্মুক্ত ক্লাউডই হচ্ছে পাবলিক ক্লাউড, যেটা সবাই ব্যবহার করে। এই ক্লাউডের সার্ভিসগুলো ইন্টারনেটের মাধ্যমে যে কেউ ব্যবহার করতে পারে, যেমন আমরা যে কেউ ব্যবহার করতে পারি, এটা হলো পাবলিক ক্লাউড। ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কেউ ব্যবহার করতে পারে, যেমন মাইক্রোসফট, অ্যামাজন, গুগল ইত্যাদি, এগুলো থেকে আমরা যে কেউ ব্যবহার করতে পারি।
এদের নিজস্ব ডেটা সেন্টার আছে যেখানে ডেটা জমা থাকে এবং প্রয়োজনে প্রসেস করা যায়। নিজস্ব ডেটা সেন্টার আছে এবং সেখানে কি করা হয়, ডেটা জমা থাকে এবং প্রয়োজনে প্রসেসও করা যায়। যেটা আমরা সবাই ব্যবহার করি সেটা হলো পাবলিক ক্লাউড। আর যেটা নিজস্ব মালিকানায় তৈরি করা হয় এবং নিজস্ব মালিকানায় পরিচালনা করা হয় সেটা হলো প্রাইভেট ক্লাউড। আর পাবলিক ক্লাউড যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে তাই হচ্ছে পাবলিক ক্লাউড। যেমন আমরা বললাম মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ইত্যাদি হচ্ছে পাবলিক ক্লাউড, যেখান থেকে সবাই ইন্টারনেটের মাধ্যমে সেবাটা পেয়ে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আসি হাইব্রিড ক্লাউড। হাইব্রিড আমরা জানি 2 বা ততোধিক ধরনের ক্লাউডের সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড। বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্য হলো এই ক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও যখন হাইব্রিড হয়ে যাবে, দুইটা সংমিশ্রণ হয়ে হাইব্রিড হয়ে যাবে, তখন একই সাথে সংঘবদ্ধভাবে তারা কি করে, কাজ করে। ক্লাউড সার্ভিসের ক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে একীভূত করা হয়। তাহলে এই হাইব্রিড ক্লাউড দিয়ে কী করা হয়, যে এইখানে ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়, কারণ দুইটার সংমিশ্রণ হয়ে হচ্ছে হাইব্রিড মানে 2 বা ততোধিক সংমিশ্রণ। তাই হাইব্রিড ক্লাউড বলে 2 বা ততোধিক ক্লাউড, যেমন হচ্ছে প্রাইভেট এবং পাবলিক ক্লাউডের সংমিশ্রণকেই বোঝায়। হাইব্রিড ক্লাউডের যেটা হলো যে 2 বা ততোধিক ক্লাউডের সংমিশ্রণের ফলে কি হয়, এর ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। তাহলে আমরা শ্রেণীবিভাগটা বুঝতে পারছি যে প্রকারভেদ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট, আরেকটা পাবলিক, আরেকটা হলো হাইব্রিড। হ্যাঁ, প্রধানত 3টা প্রকারে আমরা দেখি। প্রাইভেট হলো যে নিজস্ব অবকাঠামো তৈরি করা এবং পরিচালনা করা, নিজস্ব নিজেই একটি ক্লাউড অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিজেই সেটা পরিচালনা করতে পারে, তাহলে এই ধরনের ক্লাউডকে বলা হবে প্রাইভেট ক্লাউড। আর যেটা হলো সবার জন্য উন্মুক্ত সেটা হলো পাবলিক ক্লাউড, যেটা ইন্টারনেটে সংযুক্ত হয়ে আমরা যে কেউ এটা ব্যবহার করতে পারি। আর এই দুইটার সংমিশ্রণ হয়ে যখন যেটা হবে প্রাইভেট আর পাবলিক, সেটাই হবে হাইব্রিড। হাইব্রিড যখন হবে তখন অবশ্যই এটার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে দুইটার সংমিশ্রণ। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে দেখো সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের শ্রেণী বিভাগ। এটা একটু ভালো করে বুঝতে হবে যে শ্রেণী বিভাগ সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। যেমন ধরো অবকাঠামোগত সেবা, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ইয়াস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আর একটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা। 3টা। হ্যাঁ, যে অবকাঠামোগত সেবা কোনটা, যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ইয়াস। এটা দেখো সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়, ফলে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে। এখানে আমরা একটু বোঝার জন্য একটা গল্পের মতো বলছি। যেমন ক্লাউড কম্পিউটিংয়ের ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের কী করে, সেবা গ্রহণ করে, আর যারা হলো সার্ভিস দাতা তারা কী করে, সেবা দেয়। ক্লাউড কম্পিউটিংয়ের ক্লায়েন্টরা, যারা ক্লায়েন্ট তারা কী করে, সেবা গ্রহণ করে, আর সার্ভিস দাতা যারা তারা কী করে, সেবা দেয়। এখানে এই 3টা বোঝার আগে আমি একটা উদাহরণ দিব। এখন সার্ভিস কীরকম হবে তার উপর ভিত্তি করে 3 ধরনের যে মডেলগুলো তৈরি করা হয়েছে, যে সার্ভিসটা কি সবগুলো ভাড়ার বিনিময়ে। এখন ভাড়ার মধ্যেও দেখো যে সার্ভিসটা কীরকম হবে এই ধরনের ভিত্তি করে 3 ধরনের মডেল তৈরি করা হয়। এখন উদাহরণ দেখে আমরা একটা, যে এখানে বলছে, আমি একটা উদাহরণ দিই। ধরো তোমার একটা বাসার ছোট ভাই বোনের জন্মদিন। এখন তোমার বাবা মা চাচ্ছে যে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করা হোক, একটু খেয়াল করে শুনবা, খুব সুন্দরভাবে করা হোক। সেই অনুষ্ঠানের দায়িত্ব পড়ছে তোমার উপর যদি বলে যে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন করবি এবং সেই দায়িত্বটা তোমাকে দিয়ে দিল, তাহলে এখন তুমি তাহলে কি করতে পারবা? প্রথমে তাহলে অনুষ্ঠান আয়োজনের জন্য প্রথমে আমাদের কি দরকার, একটা জায়গার দরকার, যে কোথায় করবা, কমিউনিটি সেন্টার নাকি তোমার চাইনিজ রেস্টুরেন্ট, কোথায় করবা, সেটার জন্য আমাদের একটা কি দরকার হয়, প্রথমে একটা জায়গার দরকার হয়। হতে পারে সেটা ওই যে বললাম কমিউনিটি সেন্টার, হতে পারে তোমার চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ,
তারপর হচ্ছে প্রয়োজন হয় ডেকোরেশন সম্পাদনের জন্য কিছু লোক। প্রথমে হচ্ছে আমার একটা জায়গার দরকার, সেটা কমিউনিটি সেন্টার হলে সেখানে আমার কিছু ডেকোরেশনের জন্য লোক দরকার হবে। তারপরে হচ্ছে সবশেষ হলো খাবার পরিবেশনের জন্য কিছু লোক লাগবে। তাহলে এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার কি, যে একটা জায়গা কমিউনিটি সেন্টার ভাড়া, তারপরে হচ্ছে ডেকোরেশনের জন্য কিছু লোক, তারপরে হচ্ছে তোমার খাবার পরিবেশনের জন্য কিছু লোক। এখন ধরো যে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ তোমাকে 3 ধরনের প্যাকেজ অফার দিল। 3 ধরনের প্যাকেজে অফার দিল। যে প্রথম প্যাকেজে আছে তুমি শুধুমাত্র কমিউনিটি সেন্টার ভাড়া নিতে কমিউনিটি সেন্টার পাবে, আর বাকি কাজগুলো তোমাকে নিজেকেই করতে হবে। যদি তুমি শুধুমাত্র কমিউনিটি সেন্টার ভাড়া নাও তাহলে ডেকোরেশন করা এবং খাবার পরিবেশন করার জন্য অন্য কাজগুলো তোমার নিজেকেই করতে হবে। এখন দেখি আমরা যে দ্বিতীয় প্যাকেজ যদি আমি নেই তাহলে কি হবে, যে ডেকোরেশনের জন্য আমি কিছু লোক পাবো। আর তৃতীয় প্যাকেজ যদি নেই তাহলে সবগুলোই আমি পাবো, কমিউনিটি সেন্টার ভাড়াও পাবো, ডেকোরেশনের লোকও পাবো এবং খাওয়া সার্ভ করার জন্য লোকও পাবো। হ্যাঁ, এই 3টে ধরনের একটা উদাহরণ আমি দিলাম যে 3 ধরনের সেবা। এখানেও ঠিক অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আর একটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা। এখন দেখো আমরা যে বললাম যে একটা অনুষ্ঠান সুন্দর করে করার জন্য একটা জায়গায় একটা কমিউনিটি সেন্টার তুমি ভাড়া নিলে, প্রথম প্যাকেজটা যদি নাও তাহলে তুমি শুধু কমিউনিটি সেন্টার নেবে আর অন্য লোক সব তোমার কাজ করতে হবে। আর দ্বিতীয় প্যাকেজটা যদি নাও তাহলে তুমি ডেকোরেশনের লোক পাবে কিন্তু খাওয়া সার্ভ করার লোক পাবে না। আর যদি তৃতীয়টা নাও তাহলে সবগুলোই তুমি পাবে। তৃতীয়টা নিলে আমি কমিউনিটি সেন্টারও পাবো, ডেকোরেশনও পাবো, তারপরে হচ্ছে খাওয়া সার্ভ করার জন্য লোকও পাবো। এখন দেখো যে ক্লাউডের মডেলগুলো হচ্ছে ঠিক একই রকম, এই মডেলগুলো হচ্ছে একই রকম। যেমন এবার দেখো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, অবকাঠামোগত সেবা, এখানে লেখা আছে সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের কি নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ, অন্যান্য মৌলিক কম্পিউটার রিসোর্স ভাড়া দেয়, সবগুলোই ভাড়া দেওয়া। সবগুলোই কি হচ্ছে, রিসোর্স ভাড়া দিচ্ছে, ফলে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে। এখন দেখো যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এই মডেল আসলে অবকাঠামোগত ভাড়া দেওয়া হয়, এই নামই হচ্ছে ইয়াস, যে অবকাঠামোগত ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, এটাকে তুমি জন্মদিন অনুষ্ঠানের প্রথম আয়োজনের সাথে প্যাকেজের সাথে তুলনা করতে পারো, যেটা আমরা কমিউনিটি সেন্টার শুধু ভাড়া পেয়েছি। প্রথম মডেলে যেমন কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হয়েছিল, এই মডেলও ঠিক তেমনই অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অবকাঠামোটা ভাড়া দেওয়া হয় যেমন অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড। হ্যাঁ, এরকম একটি মডেল, অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড এরকম একটি মডেল। এই মডেলে দেখো কি থাকে, ভার্চুয়াল মেশিন ভাড়া দেওয়া হয়। ভার্চুয়াল মেশিন একটা আলাদা কম্পিউটারের মতোই কাজ করে। ভার্চুয়াল তো আমরা জানি, ভার্চুয়াল হচ্ছে যে আলাদা কি করে, যে ভার্চুয়াল মেশিন একটা আলাদা কম্পিউটারের মতোই কাজ করে, কিন্তু এটা ভার্চুয়াল অর্থাৎ বাস্তবে কোনো হার্ডওয়্যার নেই। যে এটা তাহলে অবকাঠামোটা কি হলো, যে অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড এরকম একটি মডেল, যেখানে কি মেশিন ভাড়া দেওয়া হয়, ভার্চুয়াল মেশিন ভাড়া দেওয়া হয়। ভার্চুয়াল আমরা জানি, ভার্চুয়াল হচ্ছে যে বাস্তবে কোনো হার্ডওয়্যার নেই, এটা হলো অবকাঠামোগত সেবা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঘোলা মিস, এবারে তো ঘোলা হলে কিছু করতে পারছি না আমি, বুঝতে পারছি। অবকাঠামোগত সেবা যেটা প্ল্যাটফর্ম, অবকাঠামোগত সেবাটা বুঝতে পারছি। ইয়াস, যেটা হলো অবকাঠামো, আসলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। ইয়াস, যেটা হলো আমরা জন্মদিনের অনুষ্ঠানে প্রথম মডেলের সাথে তুলনা করলাম, যেটা কমিউনিটি সেন্টারটা শুধু ভাড়া নেওয়া। ঠিক আছে, কমিউনিটি সেন্টারটা শুধু ভাড়া নেওয়া। সেখানে হচ্ছে অ্যামাজন একটি ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড এরকম একটি মডেল, যেখানে কি করা হয়, ভার্চুয়াল মেশিন ভাড়া দেওয়া হয়, কিন্তু ভার্চুয়াল মেশিন একটা আলাদা কম্পিউটারের মতোই কাজ করে, কিন্তু এটা ভার্চুয়াল। যেখানে কোনো হার্ডওয়্যারের বাস্তবে হার্ডওয়্যার নেই, বাস্তবে কোনো মিস লেখা ক্লিয়ার না। এর চেয়ে লেখা ক্লিয়ার কিভাবে হবে? তারপর এটা এসো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা হচ্ছে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেস
প্রোগ্রাম এক্সিকিউশন, পরিবেশ ইত্যাদি ভাড়া দিয়ে থাকে, যাতে ব্যবহারকারী সহজে অ্যাপ্লিকেশন ডেভেলপ ও তা পরিচালনা করতে পারে। এখান থেকে ভাড়া নেওয়ার পরে কী করে ব্যবহারকারী যারা ক্লায়েন্টরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং তা পরিচালনা করতে পারে। এখন দেখো এই মডেলে প্ল্যাটফর্ম কী করা হয়, প্ল্যাটফর্ম ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, যেমন অপারেটিং সিস্টেম, যে আমরা বললাম ডেটাবেস, ওয়েব সার্ভার ইত্যাদি, এগুলো কী করা হয়, ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, এখন তুমি ধরো একটা সফটওয়্যার বানাতে চাও, সেই জন্য কী দরকার, আমাদের ডেটাবেসের প্রয়োজন হয়। তুমি যদি একটা সফটওয়্যার বানাতে চাও, সেখানে আমাদের কি প্রয়োজন হবে, ডেটাবেসের প্রয়োজন হবে। তো তুমি চাইলে এখান থেকে কি করব, ভাড়া নিতে পারি। আমরা ডেটাবেস তৈরি করার জন্য কি করব, যে সফটওয়্যার বানাতে চাইলে ডেটাবেস প্রয়োজন হয়, এখান থেকে আমি ইচ্ছা করলে ভাড়া নিতে পারি, যে সফটওয়্যার ডেভেলপ করতে পারা। ভাড়া নিয়ে তোমার সফটওয়্যারকে আমরা কি করতে পারি, ডেভেলপ করতে পারি। হ্যাঁ, এটাকে তুমি আমরা যে তিনটা উদাহরণ দিয়েছিলাম কল্পনা করতে পারি দ্বিতীয় মডেলের সাথে। দ্বিতীয় মডেল হচ্ছে যেটা ডেকোরেশনের জন্য লোক পাওয়া। হ্যাঁ, যে তুমি কমিউনিটি সেন্টার ও ডেকোরেশন টিম ভাড়া পেয়েছিলে, এখানেও তেমনইভাবে প্ল্যাটফর্ম ও ইনফ্রাস্ট্রাকচার ভাড়া পেয়ে যাবে। যদি আমি ডেকোরেশনের লোক পাই, তাহলে অবশ্যই আমি কমিউনিটি সেন্টার নিয়েছি দেখেই আমি ওটা ভাড়া পাচ্ছি। তাহলে এখানে যদি আমি প্ল্যাটফর্মটার ভাড়া নিই, তাহলে ইনফ্রাস্ট্রাকচার ভাড়া পেয়ে যাব। আসলে প্ল্যাটফর্ম ভাড়া নিলে ইনফ্রাস্ট্রাকচার এমনিতেই ভাড়া করা যায়। হ্যাঁ, এমনিতেই ভাড়া করা যায়। ডেকোরেশনের টিম যেমন কমিউনিটি সেন্টার ছাড়া কাজ করতে পারে না, তেমন এই প্ল্যাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কাজ করতে পারে না। মাইক্রোসফটের অ্যাজুর আর গুগলের অ্যাপ ইঞ্জিন এই মডেলের বড় উদাহরণ। গুগলের অ্যাপ ইঞ্জিন এই মডেলের বড় উদাহরণ। আমার উদাহরণগুলো বুঝতে পারছো? তাহলে একটু লিখে বলো যে বোঝা গেছে কিনা। আমরা যে একটা উদাহরণ দিচ্ছি কমিউনিটি সেন্টারের, এটা কি আমরা বুঝতে পারছি? যে প্ল্যাটফর্ম ভিত্তিক যখন তুমি ডেকোরেশনের লোক নিবে, তখন তুমি অবশ্যই তোমার ওইখানে কমিউনিটি সেন্টারটা থাকবে। তাহলে দ্বিতীয় মডেলটায় যখন আমি আসবো, তখন আমাকে অবশ্যই প্রথম মডেলটা আমাকে থাকতেই হবে। ঠিক আছে? জি মিস, থ্যাংক ইউ। এবারে দেখো সফটওয়্যার সেবা, এটা দেখো যে সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ভাড়ার বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে। সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ভাড়ার বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে। তাহলে এই মডেলকে সার্ভিসদাতা প্রতিষ্ঠানের ক্লায়েন্টদের বিভিন্ন সফটওয়্যার ও ডেটাবেস ব্যবহার করার সুযোগ দেয়। কি কি ব্যবহার করার সুযোগ দেয়? সফটওয়্যার আর হচ্ছে ডেটাবেস ব্যবহার করার সুযোগ দেয়। এটাকে তুমি তুলনা করতে পারো তৃতীয় প্যাকেজের সাথে, যেটাতে আমরা হচ্ছে খাওয়া সার্ভ করার জন্য লোক নিলাম। তাহলে খাওয়া সার্ভ করার জন্য লোক নিলে আমার কি হবে? আমি কমিউনিটি সেন্টারও পেয়েছি, আমি ডেকোরেশনের লোকও পেয়েছি, আমি সার্ভ করার লোকও পেয়েছি। তাহলে এখানে তুমি সবগুলো সেবাই পেয়ে থাকো। এই হলো সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের শ্রেণী বিভাগ। তাহলে তিনটা কি কি? ইয়াস, যেটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সাস। ঠিক আছে? যখন আমরা ক্লায়েন্টদের বিভিন্ন কি এখানে কোন সেবাটা দেয়, সফটওয়্যার ও ডেটাবেস ব্যবহার করার দুটো সুযোগ আমরা পেয়ে থাকি। জি মিস, থ্যাংক ইউ। এবারে আসি ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা আর অসুবিধাটা একটু দেখো। অপারেটিংয়ের খরচ তুলনামূলক কম হয়ে থাকে। অপারেটিংয়ের খরচ তুলনামূলক কম হয়ে থাকে। এখানে অনেকজনের দরকার নেই, অপারেটিংয়ের খরচ অনেক কম, যেহেতু আমরা ভাড়ার বিনিময় করছি। যদি আমার অফিস 10টা থেকে 5টা পর্যন্ত হয়, আমার একটা বড় একটা কোম্পানি আছে, এখানে আমার 50টা কম্পিউটার দরকার হলো, একটা সার্ভার দরকার হলো, তাহলে কি আমি 50 জনের জন্য 50টা কম্পিউটার কিনে নেব? না, এটা হলো ভাড়ার বিনিময়ে আমরা ভাড়া নিয়ে কাজটা করব, 10টা থেকে 5টা পর্যন্ত কাজটা করব। এই জন্য অপারেটিং সিস্টেম তুলনামূলক খরচটা কম থাকে। তারপরে হচ্ছে নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম হয়। নিজস্ব তোমার হার্ডওয়্যারের দরকার নাই, সফটওয়্যারের প্রয়োজন হয় না, যেহেতু আমরা ভাড়ার বিনিময়ে তার কাছ থেকে চালাচ্ছি, তাহলে নিজস্বটা দরকার হয় না, ফলে খরচও কম হয়। সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে 24 ঘন্টায় আমরা এটা ব্যবহার করতে পারি।
এবং যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড করা যায়, ডাউনলোড করা যায়। আমার নেট থাকলে আমি যে কোনো জায়গায়, গাড়িতে, রাস্তায়, বাসায়, যে কোনো জায়গা থেকে তথ্য আপলোড করতে পারি এবং ডাউনলোড করতে পারি। যেটা আমরা প্রথম উদাহরণ দিলাম যে কলেজের কাজ রাত্রিবেলায় করলাম, আমি কলেজে এসে ওটা করলাম, তাহলে কি যে কোনো সময় আমি এটা আপলোড করতে পারি, ডাউনলোডও করতে পারি। হ্যাঁ, যে তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না। এটা কোথায় আছে এবং কিভাবে সংরক্ষিত হয়েছে এটা জানার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা তোমার সার্ভারে থাকে। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়। এটা থেকে প্রশ্নটা এই লাইনটা থেকে প্রশ্ন অনেক সময় অনুধাবনে ধরে দেখবা, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে, তোমাকে করতে হবে না, স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে, অটোমেটিক সেটা আপডেট হয়ে থাকবে। যে কোনো ছোট বড় হার্ডওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। যে কোনো ছোট বড় হার্ডওয়্যারের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবা। হ্যাঁ, তারপরে হচ্ছে সহজে কাজকর্ম মনিটরিং করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। যে কোনো সময় আমি কাজকর্ম মনিটরিং করতে পারি এবং বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে পারি। এই হলো সুবিধাগুলা। তাহলে সুবিধাগুলো অবশ্যই বুঝতে পারছি যে অপারেটিংয়ের খরচ তুলনামূলক কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যারে প্রয়োজন হয় না, ফলে খরচ কম হয়, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটে আমি তথ্য আপলোড ডাউনলোড করতে পারি, কিভাবে প্রসেস বা সংরক্ষিত তা জানা তোমার কোনো প্রয়োজন নেই, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়, যে কোনো ছোট বড় হার্ডওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশনের ব্যবহারের সুবিধা রয়েছে, আর সহজেই কাজকর্ম মনিটরিং করা যায়, বাজেটের সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। এই হলো সুবিধাগুলা। এখন আমরা দেখি কিছু সুবিধা থাকলে কিছু অসুবিধা অবশ্যই থাকবে, সেগুলা কি দেখো। ডেটা হারানোর সম্ভাবনা থাকে, কোথায় আছে আমরা জানি না, ডেটাটা কোথায় আছে এটা আমরা জানি না, যেন অনেক সময় হারানোর সম্ভাবনাও থাকে। ডেটা কোথায় কোন কম্পিউটারে জমা হয় তা আমরা জানি না। ভাইরাসের অনেক সময় সমস্যা হয়, হ্যাকারজনিত সমস্যা হতে পারে, সিকিউরিটির সমস্যা হতে পারে। যদি কোনো ক্লায়েন্ট পুরানো প্রোভাইডার ছেড়ে নতুন প্রোভাইডারে যেতে চায়, সেক্ষেত্রে ডেটা মাইগ্রেশনে খুব সমস্যা হয়, একটা ছেড়ে আরেকটা আসলে এটা খুব সমস্যা হয়। টেকনিক্যাল সমস্যার কারণে ক্লায়েন্টরা সবসময় ক্লাউড সেবা নাও পেতে পারে। ঝড় বৃষ্টি হলেও আমরা অনেক সময় দেখবা যে আমরা এই সেবাটা পাই না, তখন আর নেট থাকে না। হ্যাঁ, তাহলে টেকনিক্যাল কোনো কারণে প্রবলেম হলে দেখা যায় আমরা একদিন দুই দিন নেট পাই না। হ্যাঁ, ক্লায়েন্টরা যে কোনো সেবা নাও পেতে পারে। তারপরে হচ্ছে ব্যবহারকারীর হার্ডওয়্যার ও সফটওয়্যার সমূহের কাজ ও নির্বাহ করার সীমিত নিয়ন্ত্রণ রয়েছে। ব্যবহারকারীকে হার্ডওয়্যার সফটওয়্যার সমূহের কাজগুলো এবং নির্বাহ করার জন্য সীমিত নিয়ন্ত্রণ রয়েছে। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। যারা ক্লাসে ছিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইখান থেকে আমাদের দেখো 19 সালের প্রশ্ন মধ্যে আমি পরে সৃজনশীল নিয়ে আলোচনা করব, তখনও দেখবা যে এই ক্লাউড কম্পিউটিং থেকে অনেক প্রশ্ন হয়, সেখানে আমরা বুঝলে উত্তরটা করতে পারবো। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং তাহলে অনুধাবন বা জ্ঞানের হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি, অনুধাবনের যে একটা প্রশ্ন, এবং সৃজনশীলের যে প্রয়োগ উচ্চতর দক্ষতা থেকেও এখানে প্রশ্ন হয়। অবশ্যই এই টপিকসটা খুব ভালো করে পড়বে। আশা করি সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়াবো, বা পুরানো যেটা আমাদের পড়ানো মোটামুটি শেষ হয়ে গেছে, পঞ্চম অধ্যায় স্যার ধরেছে, আর অন্যান্য চ্যাপ্টারগুলো সবগুলো শেষ হয়েছে, তবুও আমরা আবার রিভিশনে যাব। আর প্রথম অধ্যায় তোমাদের সমস্যা হলে প্রথম বর্ষে যে ক্লাসগুলো হয় একাদশ শ্রেণী, সেটা তোমরা অবশ্যই একটু দেখবে। সেই টাইমে তোমাদের কোনো ক্লাস থাকে না, অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো একটু দেখে নেবে। থ্যাংক ইউ সবাইকে।